আজ অনিক আর নীল দুজনের কপালে শনি আছে ভাবতে দুজন শুকনো ঢোক গিলে নিল। 10 বার কল দেওয়ার পরও পরি ফোন ধরল না। বিষয়টা এতক্ষণে নীল হাসির ছলে নিলেও এখন ওর খুব ভয় হচ্ছে। পরি ঠিক আছে তো? নীল ঘড়িতে টাইম দেখে নিল। এখন বাংলাদেশ সময় রাত 2:08। এই অসময়ে কাউকে কল করাটাও লজ্জাজনক। কল করে কি বলবে? এত রাতে বউয়ের সাথে কথা বলবে, আর বউ ফোন ধরছে না। নীল চিন্তাতে পড়ে গেল। আরও কয়েকবার ফোন দেওয়ার পরও পরি ফোন রিসিভ করেনি। নীলের মাথা ধরে গেছে। সারাদিনের কাজের চাপ, তার উপর পরির কল রিসিভ না করা। মাথার 2 হাত দিয়ে চেপে রকিং চেয়ারে বসে আছে নীল। মন অশান্ত হয়ে যাচ্ছে। শীতের মাঝেও শরীর অস্বাভাবিকভাবে ঘামছে। নীল কাপা হাতে নাম্বার ডায়াল করে আবার পরীকে কল দিল। বেশ কিছুক্ষণ কল করার পরও পরি ধরল না। নীলের বুকের ভিতর চিনচিনে ব্যথা করে উঠল। ফোন রেখে ব্যালকনি থেকে ঘুরে আসলো। তবুও মন শান্ত হচ্ছে না। নীল আবারও কল লাগালো। কয়েকবার রিং হতেই পরি ফোন রিসিভ করলো। পরি চাপা কণ্ঠে বলল, হ্যালো। পরির গলার স্বর শুনতে নীলের মন স্বস্তি পেল, কিন্তু পরির ওপর প্রচন্ড রাগ উঠে গেল। নীল চেঁচিয়ে বলল, হোয়াট রাবিশ! কি মনে করেছো কি আমায় মেরে ফেলবে? কল রিসিভ করছিলে না দেখে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। সারাদিন কাজ করার পর আরেক টেনশন নিতে গিয়ে মাথা ধরে গেছে। স্বস্তি পেয়েছো না? শান্তি হয়েছে? আমার করা ভুলের শাস্তি এখন এভাবে দিচ্ছ? মানছি আমি ভুল করেছিলাম, কিন্তু সেটার পেছনে তো কারণ ছিল, তাই না? কাকে কি বলছি, তোমাকে বলাটাই তো ভুল। ফাইন, তুমি থাকো, আমি আর কল করব না। এক ভুলের শাস্তি সারা জীবন পোহাতে হবে যখন তখন, এখন থেকে শাস্তি নিয়ে নিচ্ছি। আই হোপ এখন তোমার শান্তি লাগবে। বাই। এক নিমেষে এইটুকু কথা বলে নীল কলটা কেটে দিল। বেডের উপর ছুঁড়ে ফেলে বারান্দায় গিয়ে সিগারেট ধরালো। নিকোটিনের ধোঁয়া ওড়াতে লাগলো। লন্ডনে এখন বিকেল মাত্র। চারপাশে আলো থাকলেও নীলের ভেতরের ঘরটা অন্ধকারে ছেয়ে গেছে। পরি থম মেরে বসে আছে। চোখ দিয়ে অনর্গল পানি ঝরছে। পরি এক হাতে চোখের পানি মুছছে, তো আবার গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। কাঁদতে কাঁদতে এক প্রকার হিসকি উঠে গেছে। নীলকে অনর্গল ফোন করে যাচ্ছে। নীল রিসিভ করছে না। 48 বার ফোন করার পরও নীল ফোন ধরছে না। নিজের প্রতি খুব রাগ হচ্ছে পরির। কেন নীলের ফোনের অপেক্ষা করেনি সে? পরির দম বন্ধ হয়ে আসছে, তবুও পরি ফোন করেই যাচ্ছে। অবশেষে 61 নাম্বার কল নীল রিসিভ করেছে। নীল রিসিভ করতেই পরি এক হাতে নিজের মুখ চেপে ধরল, কিন্তু পরি নিজেকে সামলাতে পারছে না। নীল বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর দীর্ঘশ্বাস টেনে বলল, কিছু বলার থাকলে ফার্স্ট বলো। পরি কথা বলতে পারছে না, থেমে থেমে হেসকে উঠে যাচ্ছে। নীল বেশ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর পরির নিঃশ্বাসের ভারী শব্দ শুনতে পেয়েই নীল হকচকিয়ে হয়ে উঠল। নীল উদ্বিগ্ন কণ্ঠে বলল, এই পরি, কথা বলছো না কেন? আই এম সরি ইয়ার, আসলে আমি চিন্তায় বেশি বলে ফেলেছি। ফরগিভ মি পরি। পরি অনেক চেষ্টা করেও কথা বের করতে পারছে না। নীল ব্যস্ত হয়ে বলল। নীলের মন বিষাক্ততায় ছেয়ে যাচ্ছে। নীলের ইচ্ছে করছে নিজের চুল নিজেই ছিঁড়তে। কি করে পারল মেয়েটাকে এতটা কষ্ট দিতে? নীলের বোঝা উচিত ছিল। 1 ঘন্টা কেটে যাওয়ার পরও পরি নিজেকে সামলাতে পারছে না। কোনো মতে বলল, সরি নীল। নীল ব্যস্ত কণ্ঠে বলল, আই এম সরি পরি, নিজেকে সামলাও প্লিজ। এইভাবে কাঁদলে অসুস্থ হয়ে যাবে। হিচকি উঠিয়ে ফেলেছো। এইটুকুর জন্য কেউ এমন করে? প্লিজ পরি, আমার খুব কষ্ট হচ্ছে। আমি তোমার জন্য কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু না। রাগের বশে তোমাকে উল্টাপাল্টা বলে ফেলেছি। প্লিজ পরি, শান্ত হও। আরো 8 ঘন্টার চেষ্টার পর পরি শান্ত হয়েছে। নীল দীর্ঘশ্বাস টেনে বলল, আমি বুঝে উঠতে পারিনি পরি, রাগ করেছো আমার উপর? পরি ধীর কণ্ঠে বলল, না, আমারই ভুল ছিল। আমি আপনাকে চিন্তায় ফেলে দিয়েছিলাম। নীল মুচকি এসে বলল, এমন না পরি, আমি বেশি রিয়াক্ট করেছি। আচ্ছা, তুমি সত্যি রাগ করনি? পরি ধীর কণ্ঠে বলল, না। তাহলে একটা হামি দাও। পরি অবাক হয়ে বলল, কি? নীল হাসতে হাসতে বলল, এইবার ঠিক আছে। আমার বউ এতক্ষণ অভিমান করেছিল। পরি থতমত খেয়ে গেল। নীল বুঝলো কি করে? নীল দীর্ঘশ্বাস টেনে বলল, মাঝে মাঝে আমি এইভাবে ডেসপারেট হয়ে যেতে পারি পরি। প্লিজ অভিমান রেখো না। অভিমানের পাল্লা ভারী হয়ে গেলে সম্পর্কও শেষ হয়ে যায়। ট্রাস্ট মি, আমি তোমাকে হারাতে চাই না। একটু মানিয়ে নিবে তো আমায়? আই প্রমিস। যতটুকু কষ্ট দিয়ে ফেলবো তার থেকে বেশি ভালোবেসে পুষিয়ে দিব। আমাকে আগলে রাখবে তো পরি? কখনো ছেড়ে যাবে না তো? আমি শেষ হয়ে যাব। পরি চোখ দুটো পানিতে টইটুম্বুর হয়ে গেছে। নীল তখন ওভার রিয়াক্ট করছিল ঠিকই, কিন্তু ভুল তো পরিরও ছিল।
পরি ইচ্ছে করে ফোন ধরেনি, ফোন রেখে ব্যালকনিতে চলে গিয়েছিল। নীলের কথাতে পরির ধ্যান ভাঙল। নীলের কণ্ঠে দারুণ অপরাধ বোধ, মনে হচ্ছে এখনই বুঝি নীলের প্রাণটা বেরিয়ে যায়। পরি ধীর কণ্ঠে বলল, নীল, এই নীল, আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি আপনাকে। অন্তরে মিশিয়ে নিলেও কি শান্তি মিলবে আমার? আমি আপনার বুকে মাথা রেখে সারা জীবন কাটাতে চাই। আমরা কখনোই একে অপরকে ছাড়বো না। নীল আর পরি একই নিঃশ্বাসে বাধা হয়ে থাকবে চিরকাল। নীল মুচকি হাসল। দুজনের মাঝে এই নীরবতা ছেয়ে গেল। ফোন কলে একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনে চলেছে। হঠাৎই নীল বলল, এই পড়ি, আমার না তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। নীলের হঠাৎ এমন কথাতে পরি বোকা হয়ে গেল। নীল আবার বলল, তুমি কাছে থাকলে তোমায় জড়িয়ে ধরে বুকের সাথে মিশিয়ে নিতাম, অনেকগুলো চুমু খেতাম, একদম আত্মার সাথে মিশিয়ে নিতাম। যা তা করে ফেললাম, চলে আসো না প্লিজ, আমি তোমাকে ভালোবাসতে চাই পড়ি। নীলের এমন বাচ্চাদের মতো আবদার আর টিনেজের মতো খামখেয়ালি কথাবার্তায় পরি নিজেই আত্মহারা হয়ে পড়েছিল। লজ্জাতে একদম নুয়ে যাচ্ছিল। এই সময় যদি নীল পাশে থাকতো, নির্ঘাত পরি জ্ঞান হারাতো। নীল আদো আদো কণ্ঠে বলল, পড়ি তুমি শুনছো তো? পরি মৃদুস্বরে বলল, আপনি চুপ করুন প্লিজ, আমি শেষ হয়ে যাব। আপনার লাগাম ছাড়া কথাবার্তা আমায় ব্যঙ্গ করে দিচ্ছে। নীল মুচকি হেসে বুকের বাঁ পাশে হাত রেখে বলল, শেষ হয়ে যাচ্ছি আমিও, একদম শেষ হয়ে যাচ্ছি, যা তা অবস্থা। পরি মুচকি হেসে বলল। দুটো থাপ্পড় বললেই ঠিক হয়ে যাবেন। এসব পাগলামি কথাবার্তা ছাড়ুন। নীল চোখ মুখ কুঁচকে বলল, ইস, বিয়ে করেছি বউকে ছাড়ার জন্য নাকি? এখন আমি অশ্লীল হব, ভয়ানক অশ্লীল। আর মিসেস নীল হওয়ার জন্য তোমাকে সব শুনতে হবে, সহ্য করতে হবে, ভয়ানক ভয়ানক কথাবার্তা আর অবাধ্য সব ছোঁয়া। নীলের কথাতে পরিবেশ লজ্জা পাচ্ছে। নীল পুরো পাগল করে দেবে ওকে। নীল ধীর কণ্ঠে বলল, শুনবে তো পড়ি? পরি মুচকি হেসে বলল। ইস, আমার বইয়ে গেছে শুনতে। নীল ডেভিল কণ্ঠে বলল, কাছে থাকলে বুঝতে, কোনো ছাড়াছাড়ি নেই। অশ্লীল কাকে বলে দেখিয়ে দিতাম, লজ্জার অবসান ঘটিয়ে দিতাম। আর নীলকে থামিয়ে পরি বলল, অসের আপনি, পুরো বাজে। কি সব বলছেন, ছি। নীল হাসতে হাসতে বলল, আচ্ছা থাক, বিটিতে ফিরে বিশ্বসেরা অশ্লীল হব। এখন এই অশান্ত মনকে শান্ত করো প্লিজ। কিভাবে? একটা চুমু দাও, তাহলেই তো হয়। একটা গভীর চুমু দাও, একদম ঠোঁটে ঠোঁট লাগিয়ে। ধ্যাৎ, কি সব বলেন। নীল হাসতে হাসতে বলল, একটা চুমু দাও তো। পারবো না। আচ্ছা, আমি কিন্তু দ্বিগুণ শোধ নিব এর। ইস, দেখা যাবে। আচ্ছা, একটা গান তো শোনাও প্লিজ, প্লিজ পড়ি। পরি মৃদু হেসে বলল, আচ্ছা শোনাচ্ছি। গান শেষ হতে নীল দুষ্টু হেসে বলল, বাহ পড়ি, মানো আর না মানো, তোমারও রোম্যান্স করতে ইচ্ছে হচ্ছে। মোটেও না। তাহলে এই গানটাই কেন গাইলে? পরি সামান্য তুতলিয়ে বলল, ভালো লাগে তাই। আচ্ছা, কি যেন গাইছিলে? ঠোঁটে ঠোঁট ছুঁয়ে, ভালো লাগে এটা রাতের সোয়াগে, তোমার পরাগে এটাও ভালো লাগে। আজই আমি রাজি, পিছু ডাকি, ঘুম সাজাতে চাই বিছানা ঘিরে। পড়ি, সমস্তটাই তো গেয়েছ, এখন অস্বীকার করে লাভ হবে না। আমি বুঝে গেছি। কি বুঝেছেন? এই যে আমার ছোট্ট বউটার প্রেম জেগেছে, আর ভালোবাসা পেতেও ইচ্ছে হচ্ছে, একদম কাছাকাছি। আপনি বেশি বকছেন। ধ্যাৎ, আপনিও না, আপনার জন্য সব গুলিয়ে যাচ্ছে। নীল হাসতে হাসতে বলল, শুধু কি গুলিয়ে যাবে পড়ি, অনেক অনেক ভালোবাসাও তো হবে, কঠিনতম ভালোবাসা সহ্য করে নিতে হবে বউ। পরি লজ্জা পেয়ে বলল। ধ্যাৎ। এভাবেই রাতভর নীল আর পরির দুষ্টুমিষ্টির কথা চলতে থাকলো। দুজনেই ফোন হাতে কখন যে ঘুমিয়ে পড়লো কে জানে। আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপরে প্রিয় মানুষটির সামনে এসে দাঁড়াবে নীল। মাত্রই ফ্লাইট ল্যান্ড করলো। নীল একাই এসেছে। অনেক সমস্তটা গুছিয়ে 10 দিনের মাথায় পরিবার সমেত বিডিতে সেটেল হবে। অনেকের বাবা মা অনেকের একবার বলাতেই সমস্ত কিছুতে রাজি হয়ে গেছেন। একমাত্র সন্তান অনেক, ছেলের খুশি সবার আগে। নীলের মুখে বিশ্বজয় করা হাসি। সবকিছু ঠিকঠাকভাবেই সম্পূর্ণ হয়েছে। সবকিছু গুছিয়ে নিতে 4 মাসের জায়গায় 5.5 মাস লেগেছে। তবুও দিন শেষে যেন সবকিছু ভালোই ভালোই মিটেছে, এটাই অনেক। অবশ্য এই কয়েক মাস খুব বেশি খারাপ কাটেনি নীলের। সারাদিন কাজ নিয়ে পড়ে থাকতো, আর সময় পেলেই পরির সাথে ফোনে কথা বলে রিল্যাক্স সময় পার করত। রাত ভোরও আড্ডা, সব মিলিয়ে জমিয়ে প্রেম হয়েছে। এখন শুধু ধর্মমতে বিয়ে করে পরীকে সম্পূর্ণরূপে নিজের করে নেওয়ার পালা। নীল এয়ারপোর্টে আসতেই কয়েকজন লোক এসে নীলের ব্যাগপত্র নিয়ে নিল। সবাই জানে নীল 10 দিন বাদে আসবে।
কিন্তু নীল আজকে এসে সবাইকে চমকে দেবে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে নীল নিজের প্রিয় নীলরঙা গাড়িটিতে উঠে বসলো। বরাবরই নিজে ড্রাইভ করতেই পছন্দ করে নীল, তাই ড্রাইভারকে গাড়ি রেখে অন্য গাড়ি নিয়ে চলে যেতে বলল। রাত প্রায় 10টা ছুঁই। গ্রামে এই সময়টা অনেক রাত হলেও ঢাকার মতো ব্যস্ত শহরে এই সময়টা সন্ধ্যা হওয়ার মতোই। চারদিকে মানুষের ভিড়। শীত চলে গিয়ে বসন্ত শেষ হতে চলল। তাপমাত্রার পরিমাণ অত্যন্ত সন্তুষ্টজনক। নীল গাড়ির জানলার কাচ খুলে দিল। ঢাকার দম ফাঁপড় হওয়া আবহাওয়ার মাঝে কোথায় হতে যেন ফুরফুরে বাতাস নীলকে ছুঁয়ে যাচ্ছিল। রাস্তার আলোগুলো বেশ মোহনীয় লাগছে, যদিও লন্ডনের তারতম্যের কাছে অত্যন্ত সূক্ষ্ম। নীলের ঠোঁটের কোণে লেগে আছে স্নিগ্ধ হাসি। ইস, কত শত দিন পরে প্রিয়তমার দেখা পাবে নীল। পরি কখনোই ভিডিও কলে আসতে চায় না, ওর নাকি লজ্জা লাগে। আচ্ছা, পরি কি আরও শুকিয়ে গেছে নাকি গুলুমুলু হয়েছে? সেই ছোট্ট মিষ্টি গুলুমুলু পরির কথা মনে পড়তেই নীলের ঠোঁটের কোণে লেগে থাকা স্নিগ্ধ হাসিটা শব্দ হাসি রূপে প্রচলিত হয়। কি মায়াবী মেয়েটা! নানা ভাবনার মাঝেই ছন্দপতন ঘটল এক বিশাল মাপে জ্যামের মাঝে। মনের খুশিটা খানিকটা উবে গেল নীলের। ইস, পরীকে দেখার এই সময়টুকু ব্যর্থ হচ্ছে। নীল বিরক্তি নিয়ে গাড়িতে বসে রইল। দীর্ঘ ঘণ্টাখানেক গাড়িতে বসে রইল নীল। ফাঁকে কয়েক রকমের গানও শুনে নিল, কিন্তু জ্যাম খুলছেই না। নীল গাড়ি থেকে নেমে পড়ল। সামনে তাকিয়ে বিশাল মাপের জ্যাম দেখে নীলের কপালে সূক্ষ্ম ভাঁজ ফুটে উঠল। কি ভয়ঙ্কর জ্যাম! নীল খানিকটা আগিয়ে জানতে পারল মন্ত্রীর ছেলে আর তার বন্ধুরা মদ খেয়ে উলটপালটভাবে গাড়ি চালাচ্ছিল। রাস্তার ধারে এক চা বিক্রেতার ভ্যানের সাথে গাড়ি লাগিয়ে দেয়। লোকটার এত পরিমাণ লস হওয়ার পরও মন্ত্রীর ছেলে গাড়ি থেকে নেমে লোকটাকে মারধর করতে আসে, আর তখনই পাশে থাকা পাবলিক বাধা দেয়। তারপরই বিশাল বড় ঝামেলার সৃষ্টি হয়। পাশেই টিভি চ্যানেল অফিস ছিল, তাই সাংবাদিকরাও চলে আসে। আর এই নিয়ে বিরাট জট পেকে গেছে। গত 3 ঘন্টা ধরে নাকি এসব চলছে। রাস্তা ব্লক হয়ে আছে। নীলের ইচ্ছে করছে ওই মন্ত্রীর ছেলের মাথাটাই ফাটিয়ে দিতে। নীল দীর্ঘশ্বাস ফেলে জ্যাম ছাড়ার অপেক্ষা করতে লাগলো। আরও আধ ঘন্টা চলে যাওয়ার পরও যখন জ্যাম গেল না, তখন নীল পকেট থেকে ফোন বের করে কাউকে ফোন দিল। রাগী কণ্ঠে বলল, 40 মিনিটের মধ্যে জ্যাম ফাঁকা চাই, অ্যাজ সুন অ্যাজ। ফোন কেটে দিয়ে গাড়িতে পিঠ ঠেকিয়ে লম্বা শ্বাস নিল নীল। নীলের ক্ষমতা নীল সবসময় আড়ালে রাখতে চায়, কিন্তু বারবার পরিস্থিতির শিকার হতে হয়। অবশ্য লাইফ রিস্কের থেকে নিজের ক্ষমতা আড়ালে ব্যবহার করাটাই উত্তম। নীল গাড়ি লক করে আশেপাশে ঘুরতে লাগলো। জ্যামের মাঝখান থেকে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। নীল খানিকটা আগাতে দেখতে পেলেও একটা 12-13 বছর বয়সী ছেলে ফুল হাতে বসে আছে। মনে হচ্ছে সন্ধ্যার পর ফুলগুলো বিক্রি হয়নি। খুব বেশি ফুল নয়, 20 কি 25টা গোলাপ হবে, কিন্তু ফুলগুলোর রং যেমন টকটকে ঠিক তেমনই তরতাজা। ফুলগুলো দেখতে পরীর কথা মনে পড়ে গেল নীলের। এতক্ষণের বিরক্তিকর পরিস্থিতি কাটিয়ে নীল স্নিগ্ধ হাসি হাসলো। ছেলেটার কাছে এগিয়ে যেতে ছেলেটা উঠে দাঁড়ালো। যথাসামান্য হেসে বলল, স্যার, ফুল লাগবো, একদম তরতাজা। নীল মুচকে হেসে বলল, তা তো দেখছি। আচ্ছা, এখন তো 12টা ছুঁই। বাসায় যাসনি কেন? ছেলেটা করুণ হেসে বলল, মা অসুস্থ স্যার, আর বাপে রিক্সা চালায়, এখনো আহে নাই। একটু পর আইয়া আমাদের সাথে করে নিয়ে বাড়ি ফিরবো। নীল মুচকে হেসে বলল, আজ কয়টা ফুল বিক্রি করেছো? 6টা স্যার। কত টাকা লাভ হয়েছে? 30 টাকা। নীল মুচকে হেসে বলল, কয়টা ফুল আছে তোমার কাছে? ছেলেটা গুনে বলল, 25টা স্যার। নীল ভ্রু কুঁচকে বলল, ফুল তো লেবেল করে বিক্রি করা হয়, তাহলে মোট 31টা ফুল আনলে কি করে? ছেলেটা দীর্ঘ হাসি দিয়ে বলল, স্যার, আমার ছোট বোনটার গোলাপ অনেক পছন্দ, তাই মহাজনের থেকে একটা ফুল চাই আনছি। নীল সমস্তটা বুঝতে পারল। ভেতর থেকে শুধু একটা দীর্ঘশ্বাস আসলো। এই বয়সে এদের পড়াশোনার সময়, আর এরা কি করছে? ফুল বিক্রি। ছেলেটা ডাকে নীলের ঘোর কাটলো। নীল মুচকে এসে বলল, নিব তো। আচ্ছা বল, তোর এই সবগুলো ফুলের দাম কত?